ভারত টিভি, আস্থার আওয়াজ। নমস্কার, ভারত টিভিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আজকে মূলত বিষয় সেটা হচ্ছে কিন্তু সাপ নিয়ে, অর্থাৎ বর্ষাকাল চলে এসেছে, আর তাতেই কিন্তু আমাদের এই কুলিক পাড়ের এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই যে বিভিন্ন ধরনের বিষধরদের যে আনাগোনা, তা নিয়েই আলোচনা করব। আমাদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করে, কে কোন সাপ চিনতে পারি না চিনতে পারি, সেগুলো নিয়ে অনেক সমস্যা জটিলতা কিন্তু তৈরি হয়। আর এই নিয়ে আমাদের মধ্যে রয়েছেন সর্প বিশেষজ্ঞ গৌতম তান্তিয়া মহাশয়। গৌতম বাবু, আপনাকে অনেক স্বাগত ভারত টিভিতে। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সাপ, আমরা কিভাবে চিনব, যদি একটু বলেন। দেখুন, সাপ নিয়ে মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা আতঙ্ক থেকেই যায়। সেই সাপ বিষাক্ত হোক বা নির্বিষ হোক। তো আমাদের পশ্চিমবঙ্গে 105টি প্রজাতির সাপ দেখা যায়, তার মধ্যে মাত্র 3টি প্রজাতির বিষ রয়েছে। 3টি প্রজাতির সাপ বিষাক্ত, এবং সেই সাপগুলোকে আমাদের চেনা দরকার। কারণ আমাদের রায়গঞ্জ বা তার পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে গোটা উত্তর দিনাজপুর জেলায় যে বিষধর সাপগুলো, সেইগুলো সম্পর্কে আজকে আমি বলবো। এবং সেগুলোকে চেনা থাকলে ওগুলো বাদ বাকি যে সাপগুলো, সেগুলো বিষহীন, বিষ নেই। আমাদের আশেপাশে বিভিন্ন প্রজাতির সাপ, যেরকম স্থলবাসী সাপ, যেগুলো সাপ ডাঙায় থাকে, বৃক্ষবাসী সাপ, যেগুলো সাপ গাছে থাকে, এবং জলবাসী সাপ, যেগুলো সাপ জলে থাকে। তো এইভাবে যদি আমরা ভাগ করে চিনতে পারি, আমাদের অনেক সুবিধা হবে। তো প্রথমেই আমি বলছি যে যে বিষাক্ত সাপগুলো, বিশেষ করে যেগুলো আমাদের স্থলে থাকে, বিষাক্ত সাপগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটা দেখি এবং প্রায়শই আমাদের বাড়ি ঘরে বা আমাদের উঠোনে চলে আসে এবং অ্যাক্সিডেন্টাল বাইট হয়ে যায়, তো সেই সাপের মধ্যে প্রথমেই বলতে হয় যে স্পেকটেকল কোবরা বা গোখরো সাপ, যেটাকে খরিশা বলা হয়। তো এই সাপ, স্পেকটেকল কোবরা বা গোখরো, এটা একটা পয়জনাস বিষাক্ত সাপ। এবং আপনারা ছবিতে দেখুন যে এই সাপের মাথার পেছনে যে গরুর খুরের মতো একটা আকৃতি রয়েছে, বা ইংরেজিতে বলা হয় স্পেকটেকল কোবরা, একটা চশমার মতো ছাপ রয়েছে মাথার পেছনে। এবং এই সাপ ফণাযুক্ত সাপ, এই সাপের ফণা হয়। ফণাযুক্ত সাপ মানে যেই সাপের বিষ থাকে সেই সাপেরই কি ফণা হয়? না, যেই সাপের বিষ থাকে সেই সাপেরই যে শুধু ফণা হয় তা নয়, এরকম সাপও আছে যাদের ফণা নেই কিন্তু প্রচণ্ড বিষাক্ত। আচ্ছা, যেমন যেরকম কমন ক্রেইট বা কালাচ বা রাসেল ভাইপার, এদের বা ব্যান্ডেড ক্রেইট, এদের ফণা হয় না, কিন্তু এরা প্রচণ্ড বিষাক্ত সাপ। আচ্ছা, এই ফণাটা কি কারণে হয়? এই যে এদের যে ফ্যাংটা, মাথার দিকটা এরা চওড়া করতে পারে, এরা ওখানে বীজস্থলী থাকে এবং ভয় দেখানোর জন্য তারা মাথাটাকে চওড়া করে ফণার আকৃতি ধারণ করে। তো এটা ওদের একটা ন্যাচারাল ব্যাপার, যেটা আমাদের কোবরা জাতীয় সাপের মধ্যেই দেখা যায়, যেটা হচ্ছে স্পেকটেকল কোবরা, মনোক্লেট কোবরা এবং কিং কোবরা। এই 3টা কোবরা জাতীয় সাপেরই একমাত্র ফণা হয়। আমাদের এই গ্রাম বাংলা চত্বরে, মানে সেখানে বলা হয় যে অনেক কৃষকরা তারা কৃষিকাজ করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন, বা অনেকের ক্ষেত্রে হয়তো দুর্ঘটনাও ঘটে। তো সেক্ষেত্রে কি কি ধরনের সাপ এই জমিতে চলাচল করে? জমিতে মূলত স্পেকটেকল কোবরা, গোখরো সাপ, মনোক্লেট কোবরা, কেউটে সাপ, যেটাকে গ্রাম বাংলার ভাষায় অনেকে যে মাছওয়ালাত বা আলাত সাপ বা কাল কেউটে সাপ বলে, সেগুলো মূলত কৃষকদের অনেক উপকারী করে। কারণ বড় বড় যে ইঁদুর, ধেড়ে ইঁদুর, যেগুলো ফসল নষ্ট করে, তাদের খেয়ে এরা বেঁচে থাকে। কিন্তু কৃষক বা জমিতে যারা কাজ করে অনেক সময় কামড় দিয়ে দেয়, সেটা অ্যাক্সিডেন্টাল। তাদের গায়ে পা পড়লে বা তাদের সামনে চলে আসলে তারা আত্মরক্ষার্থে কামড় দেয়, তাছাড়া কামড় দেয় না।
তার জন্য কৃষকদের গামবুট পরে বা সাবধানতা অবলম্বন করে কাজ করা উচিত। যে খেতে খামারে যখন কাজ করবে অবশ্যই গামবুট পরে কাজ করা উচিত, তাহলে স্নেক বাইটিং এর হাত থেকে তারা বেঁচে যাবে। এবং এই মাছওয়ালা সাপ সম্পর্কে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, যে এই মনোক্লেট কোবরা বা কেউটে সাপ বা মাছওয়ালা এরাই ভারতের একমাত্র যে স্পিটিং কোবরা, তার মানে এরা বিষ ছুটতে পারে। আচ্ছা। এরা হচ্ছে একমাত্র বিষ ছুটতে পারে, মোটামুটি 2.5 থেকে 3 ফিট এরা বিষ ছড়ে। ওদের চোখের সামনে পড়লে ওরা শিকারের চোখে বা মানুষের চোখেও বিষ ছুড়ে চোখটাকে অন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এটাই একমাত্র স্পিডিং কোবরা ইন্ডিয়ার, যেটা হচ্ছে মনোক্লেট কোবরা। এটাকে উদ্ধারের সময় আমাদের চশমা পরতে হয় অথবা হেলমেট পরে আমরা উদ্ধার করি। মানে এই ধরনের যদি ঘটনার সম্মুখীন কেউ হন, কোনো কারণে বিষ ছিটে এসেছে চোখে মুখে, কি করা উচিত? চোখের মধ্যে যদি কেউটে সাপ বিষ ছুড়ে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে জল দিয়ে চোখটাকে ধুয়ে নিতে হবে এবং খুব দ্রুত যে চোখের ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তারবাবু ওষুধ দিয়ে সেটা ঠিক করে দেবেন। আপনি একটা কথা বলছিলেন গাছে থাকা সাপ, সেই সাপগুলোর বিবরণ যদি একটু দেন। যেরকম বৃক্ষবাসী সাপের মধ্যে বেশিরভাগ সাপেরই বিষ নেই, যেরকম আমাদের র্যাট স্নেক বা দারাস সাপ, এরাও অনেক সময় গাছে উঠে যায়। বা বিশেষ করে আমাদের যে ব্রঞ্জিব্যাক ট্রি স্নেক, বেত আচড়া বলে একটা সাপ আছে, একদম সরু, বেতের মতো লেজের দিকটা একদম সরু হয়ে যায়। এই ছবিটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে। আপনারা দেখুন বেতাচড়া সাপের ছবিটা, যে পেছন দিকটা দেখছেন একদম বেতের মতো দেখতে, এবং পেটের দিকটা সাদা, উপরটা বাদামি রঙের, এবং এরা অনেকটা কালারও চেঞ্জ করতে পারে, এবং এরা এক গাছ থেকে অন্য গাছে লাফও দিতে পারে। অনেকে উড়ন্তি সাপ বলে, কারণ এরা অনেকটাই এসের মতো পেঁচিয়ে তারা এক গাছ থেকে এক গাছে লাফায়, মনে হয় যেন উঠছে, যদিও সাপ উঠতে পারে না। তো বেত আচড়া সাপ দেখুন, এটা একেবারেই নির্বিষ সাপ, এটা মূলত গাছে থাকে। তো আরও সাপ আছে ক্যাট স্নেক, হ্যাঁ, এরাও বিষহীন সাপ। তারপরে কালনাগিনী সাপ, এরাও বৃক্ষবাসী সাপ, অর্নামেন্টাল স্নেক। কালনাগিনী মাইল্ডলি ভেনামাস, ক্ষীণ বিষযুক্ত, কামড় দিলেও মানুষের কিছু হয় না। এবং আর একটা বৃক্ষবাসী সাপ আছে, সেটা হচ্ছে গ্রিন ভাইন স্নেক, যেটা একেবারেই সবুজ, লাউডগা। আচ্ছা। সেটা বৃক্ষবাসী সাপ। এই সাপেরও বিষ সামান্য বিষযুক্ত, কিন্তু মানুষের কিছু হয় না। এই বেতাচড়া আর লাউডগার মধ্যে অনেকটা মিল পাওয়া যায় কি? অনেকে বেতাচড়াকেও লাউডগা বলে, কিন্তু লাউডগা বলতে যেটা আমরা মূলত বুঝি যে একেবারেই সবুজ রঙের, মাথাটা অনেকটা ত্রিভুজাকৃতি, সবুজ রঙের, এবং গাছের সবুজ পাতা বা লাউ এর ডগা যেরকম দেখেছেন ওরকম সবুজ রঙের হয়, এই জন্য লাউডগা সাপ বলে বাংলায়। তো এই সাপের বিষ নেই, ক্ষীণ বিষযুক্ত, বড় মানুষের কিছু হয় না, ছোট বাচ্চাদের কামড়লে একটু অসুবিধা হতে পারে, হসপিটালে গেলে বেঁচে যাবে। তো লাউডগা সাপের হালকা বিষ আছে। বেত আচড়াকে অনেকে লাউডগা বলে, যেহেতু এটাও পাতলা এবং গাছে গাছে থাকে। কি করে পার্থক্যটা বোঝা যাবে যদি আর একটু বলেন? লাউডগা সাপ বা গ্রিন ভাইন স্নেক যেটা বললাম, সেটা একেবারেই সবুজ রঙের। আর যেটা বেত আচড়া, ওটা উপরের ওর শরীরের রংটা বাদামি রঙের, হালকা লালচেও হতে পারে, এবং পেটের দিকটা সাদা, ওটা একেবারেই সবুজ নয়। তো এইভাবে আমরা পার্থক্য বুঝতে পারি। আর এই যে একটা বললেন, সেটা হচ্ছে দারাজ সাপ, যেটাকে বলা হয় দারাজ সাপ। এবার দারাজ সাপ তো সচরাচর দেখাই যায় এই অঞ্চলগুলোতে, সেটা দেখে ভয় ভীতির কোনো বা আতঙ্কের কোনো বিষয় রয়েছে? দারাজ সাপ আমাদের পরিবেশের পক্ষে প্রচণ্ড উপকারী, কারণ ওর ইংরেজিতেই বলে র্যাট স্নেক, প্রচুর পরিমাণে ইঁদুর খায়, এবং ইঁদুর আমাদের উৎপাদিত শস্যের 25% নষ্ট করে ফেলে। তো সেই ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য পরিবেশে দারাজ সাপের সৃষ্টি হয়েছে। এবং দারাজ সাপ দেখতে অনেক লম্বা চওড়া, মুখের দিকটা সরু, এবং এর একেবারেই কোনো বিষ নেই, তবে প্রচণ্ড স্পিডে যায়, এবং মানুষ যদি ধরার চেষ্টা করে অনেক সময় মানুষের হাতে পেঁচিয়ে যায়, লেজটা প্রচণ্ড সে নাড়ায়, তাতে অনেকে বলে যে লেজে নাকি বিষ থাকে। এটা একেবারেই ভুল ধারণা। দারাজ সাপ লেজ দিয়ে বাড়ি মারলে বলে সেই জায়গাটা পচে যায়, এরকম আজ পর্যন্ত হয়নি বা হয়ও না, এটা একটা ভ্রান্ত ধারণা। তো র্যাট স্নেক বা দারাজ সাপ, অনেকে ধামন বলে, তো এই সাপের একবারেই বিষ নেই। এই দেখুন মাথার দিকটা সরু, দেখতে পাচ্ছেন দারাজ সাপ, এবং বডিটা একটু মোটা,
তো এই সাপের একেবারে বিষ নেই, এই সাপ একেবারেই নির্বিষ, অনেক বড়, এবং আমরা অনেকে মস্তান সাপ বলি, কারণ দারাস নিজের এলাকায় অন্য সাপকে সহজে থাকতে দেয় না। একে তো ইঁদুর খেয়ে আমাদের প্রচুর উপকার করে, কৃষকদের উপকার করে, তার সাথে অন্য সাপকেও নিজের এলাকায় থাকতে দেয় না। তো এই দারাস সাপ আমাদের মানে এই পরিবেশের দারাস সাপ পক্ষে কি উপকারী। বিষধর সাপদেরও খেয়ে নেয়, এরকম ব্যাপার আছে? না 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 না, দারাস সাপ অন্য সাপকে খায় না। দারাস সাপ মূলত ইঁদুর, ব্যাঙ, ছোটো মোটো পাখি, ডিম, ছোটো মোটো স্তন্যপায়ী প্রাণী, ছোট পাখি, এগুলো খায়। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। ভারত টিভি আস্থার আওয়াজ, ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারত টিভি আস্থার আওয়াজ। এবারে একটা বিশেষ দিকে আমাদের কিন্তু নজর রাখতেই হচ্ছে, অর্থাৎ কালাচ সাপের দিকে। আমাদের এই এলাকায় এর আগে হয়তো আমাদের ছোটবেলায় হয়তো এই কালাচের বিষয়ে আমাদের ধারণাও ছিল না, জানা যায়নি, কিন্তু ইদানিংকালে দেখছি আপনারা খুব এই এলাকা থেকে কিন্তু কালাচ সাপ উদ্ধার করছেন। এই কালাচের বিবরণটা যদি একটু দেন। এই কমন ক্রেট বা কালাচ, এটা আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ, এবং ভারতবর্ষে সবচেয়ে বেশি যেই সাপের কামড়ে মানুষ মারা যায় সেটা হলো এই কমন ক্রেট বা কালাচ। এই কমন ক্রেট বা কালাচের সাথে একটা নির্বিষ সাপ, যেটাকে বলা হয় কমন উলফ স্নেক বা ঘরচিতি, সেই সাপের মিল রয়েছে। আগে আমি দুটো সাপের মধ্যে পার্থক্য বলে দেই। আপনারা ছবিতে দেখুন যে কমন উলফ স্নেক আর কমন ক্রেট। কমন ক্রেটটা কালো রঙের এবং অনেক সময় বাদামি রঙেরও হয়, খয়েরি কালারের হয়, কিন্তু কমন ক্রেটের গায়ে এরকম রিং আছে, দেখুন চুড়ির মতো সাদা সাদা চুড়ির মতো ব্যান্ড আছে। এবং কমন উলফ স্নেক বা ঘরচিতি, যেটা নির্বিষ সাপ, সেটার গায়েও রিং আছে। এবার দুটো সাপের মধ্যে পার্থক্য মূলত হলো যে ঘরচিতির যে ব্যান্ড রিং, সেটা ওর মাথা থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা। এবং কালাচ সাপের যে ব্যান্ডটা, সেটা মাথার কিছুটা নিচ থেকে প্রায় 1 বিঘা দূর থেকে শুরু হয় এবং লেজ পর্যন্ত সেই ব্যান্ড চলে যায়। আর ঘরচিতি সাপের ক্ষেত্রে মাথা থেকে শুরু হয়ে লেজের একটু আগেই, কিছুটা আগেই শেষ হয়ে যায়। এটা মূল পার্থক্য। ঘরচিতি সাপ আমাদের বাড়িঘরে টিকটিকি খাওয়ার জন্য মূলত ঢোকে, প্রচুর দেখা যায়। তো এই ঘরচিতি সাপ আর কালাচ সাপ, এই দুটোর মধ্যে এই পার্থক্য, প্রায় দেখতে একই রকম। এবার কমন ক্রেট বা কালাচ, এটা প্রচণ্ড বিষাক্ত। যেই সাপের লেথাল ডোজ হচ্ছে 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রামেই মানুষের মৃত্যু হতে পারে। তো কমন ক্রেট বা কালাচ কেন সবচেয়ে বেশি লোককে হত্যা করে, সেটার কারণ হলো
কমন কেইট বা কালাচ কামড় দিলে টের পাওয়া যায় না। এর জন্য একে অনেকে রহস্যময়ী সাপ বলে, মিস্টেরিয়াস স্নেক বলে। এই কালাচ কামড় দিলে সেই জায়গায় কোনো যন্ত্রণা হয় না, সেই জায়গাটা ফুলেও যায় না। যেরকম গোখরো সাপ কামড় দিলে সেই জায়গাটা ফুলে যায়, প্রচণ্ড যন্ত্রণা হয়। কালাচ কামড় দিলে কোনো চিহ্নও বোঝা যায় না, যে বাইটিং স্পটটা দুটো দাগ পড়েছে বা এরকম কিচ্ছু চিহ্ন বোঝা যায় না। যদি সন্দেহ থাকে অনেক সময় আমরা স্পিরিট দিয়ে দেখি জায়গাটা জ্বলছে কিনা। তো কালাচ কামড় দিলে মানুষ টের পায় না, ঘুমের মতো, অনেকে ঘাম চাটা সাপ বলে। এই কালাচ বিছানা এর প্রচণ্ড প্রিয়, খুব পছন্দের বিছানা, বিছানায় শুয়ে থাকে এবং মানুষকে অজান্তেই কামড় দিয়ে চলে যায় ঘুমের মধ্যে। এই কারণে মানুষ যখন টের পায়, যেহেতু এর যন্ত্রণা কোনো ফোলে না, জায়গাটায় ব্যথা যন্ত্রণা হয় না, মানুষ টের পায় না। এবার ঘন্টাখানেক বা 1.5 ঘন্টা পর প্রচণ্ড পেট ব্যথা শুরু হতে পারে, প্রচণ্ড ঘুম ঘুম ভাব, বমি ভাব এবং চোখের পাতা পড়ে আসতে পারে। তো এগুলো সিমটম দেখে ধরে নিতে হবে যে কালাচ কামড় দিয়েছে। কোনো রাত্রিবেলা হঠাৎ করে কারো যদি পেট ব্যথা ওঠে বা ভোর রাত্রে, তাহলে ধরে নিতে হবে যে কালাচ কামড় দিয়েছে। সে নিশ্চিন্ত হোক বা না হোক যে সাপ কামড় দিয়েছে কি দেয়নি, তার হসপিটালে যাওয়া উচিত। হসপিটালে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে এবং তার অবজারভেশনে রেখে তার ট্রিটমেন্ট শুরু হলে সে বেঁচে যাবে। তো কালাচের 1 মিলিগ্রামের বিষয়ে মানুষের মৃত্যু হতে পারে, যেখানে গোখরো বা কেউটে এগুলোর 15 মিলিগ্রাম বিষের প্রয়োজন হয় মানুষকে মারার জন্য। তো কালাচ সম্পর্কে মানুষকে সচেতন হওয়া প্রয়োজন, যেহেতু এই সাপের কামড়ে মানুষ টের পায় না এবং বিছানা চেক করে ঘুমানো উচিত। এবং গ্রামে গঞ্জে এই সাপের সংখ্যা প্রচুর, শহরে কম। তো সম্প্রতি রায়গঞ্জ শহরের কিছু এলাকা থেকেও আমরা কালাচ উদ্ধার করেছি। কালাচ কি আগে রায়গঞ্জ বা আশেপাশে এলাকায় ছিল? আশেপাশে এলাকায় ছিল, এদের এলাকা আছে। মূলত চণ্ডীতলা থেকে শুরু করে চণ্ডীতলা, বগ্রাম, কর্ণজোড়া, রায়পুর, কাশিবাটি, এই তারপরে সুভাষগঞ্জ, এগুলো হচ্ছে কালাচের এলাকা। আচ্ছা। আর এই এলাকায় ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি সাপ যেহেতু নেই, ব্যান্ডেড ক্রেটটাও কালাচ প্রকৃতির ক্রেট প্রকৃতির সাপ। এবং এই ব্যান্ডেড ক্রেটটা দেখবেন যে কালো হলুদ ছবিতে দেখুন, ব্যান্ডেড ক্রেট যে কালো হলুদ ব্যান্ড রয়েছে এবং খুব চকচকে, এবং দেহটা ত্রিভুজাকৃতি এবং প্রচণ্ড বিষাক্ত, কিন্তু মানুষকে কামড় দেয় না। এই সাপ, যে বিষাক্ত সাপগুলো গোখরো, কালাচ, চন্দ্রবোড়া, এই সাপগুলোকে খেয়ে নেয় ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি, এবং আমাদের প্রচণ্ড উপকার করে এবং মানুষকে কামড় দেয়ই না। এই শাখামুটি কি এই অঞ্চলে দেখা গেছে? শাখামুটি এই অঞ্চলে কিছু আমরা উদ্ধার করেছি, খুব কম, কিন্তু শাখামুটি দেখলেই লোকে ফোন করে, লোকে মেরে ফেলে। আচ্ছা। কিন্তু শাখামুটি একেবারেই নিরীহ সাপ, মানুষকে কামড় দেয় না। এবং শাখামুটি সাপ কামড় দিলে এখানে কেউ বাঁচবেও না, অ্যান্টিভেনম নেই। শাখামুটি সাপের অ্যান্টিভেনম এখানে নেই, এবং যেহেতু এই সাপের কামড়ে কেউ মারা গেছে এরকম রেকর্ডও নেই। এই সাপ অন্যান্য সাপ, বিষধর সাপকে খেয়ে বেঁচে থাকে, নির্বিষ সাপকেও খায়, এবং কালাচ থেকে শুরু করে চন্দ্রবোড়া থেকে শুরু করে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। তো ব্যান্ডেড ক্রেট বা শাখামুটি সাপ যদি আপনারা দেখতে পান, কখনোই মারবেন না, ওকে ওর মতো চলে যেতে দিন, তাহলে পরিবেশে আমাদের যে অন্যান্য বিষাক্ত সাপ তাদের সংখ্যা কমে আসবে। সাপ দেখলেই একটা ভয় লাগে বা আতঙ্ক তৈরি হয়, সেখান থেকে বাঁচার কি উপায় আছে? যে কোনটা কি সাপ, আমরা কি দেখে আতঙ্কিত হব বা হব না? আপনারা দেখুন, ছবিতে আমরা দেখাচ্ছি বিভিন্ন, আমরা বলেই দিলাম যে কোনগুলো বিষধর সাপ এবং কোনগুলো নির্বিষ সাপ। বিষধর সাপের মধ্যে মূলত গোখরো, কেউটে, কালাচ আমাদের এলাকায়, এবং এখানে আমরা ভাগ্যবান যেখানে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার নেই। রাসেল ভাইপারটা মূলত মালদা বা গঙ্গার ওপারে, যদিও কিছু 2-1টা রাসেল ভাইপার দুর্গাপুর থেকে উদ্ধার হয়েছে কিছুদিন আগে। তো রাসেল ভাইপারের এলাকা এটা নয়। তো আমাদের এখানে বিষাক্ত সাপের মধ্যে 3টাই সাপ আছে। চন্দ্রবোড়া যদি কামড় দেয় তাহলে আমাদের ব্লিডিং হতে থাকে, কোনো জায়গায় যদি কাটা ছেঁড়া থাকে বা দাঁতের মাড়ি দিয়ে শুরু করে ব্লিডিং হতে থাকে, এরা কামড় দিলে হেমাটোটক্সিন এবং সেটার প্রভাব ঘটে। সেই কারণে যে রক্তদঞ্চন ক্ষমতাটা নষ্ট করে দেয়। এই সাপ কামড়ানোর পরে আমরা কিভাবে বুঝবো যে সাপ কামড়েছে এবং পরবর্তীতে হাসপাতালে যাওয়ার মতো কতটা সময় থাকতে পারে? দেখুন, যে কোনো সাপ কামড় দিক, আমরা যদি চিনি বা না চিনি, এখন
অনেকে সাপ ধরে নিয়ে হাসপাতালে চলে যায়, যে ডাক্তারবাবুরা যদি বুঝতে পারে বিষাক্ত সাপ কামড় দিয়েছে বা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবে, সেটা করার একদমই প্রয়োজন নেই। অনেকেই সাপ ধরে নিয়ে হাসপাতালে চলে যান, আরও বিপদ চলে আসতে পারে। আপনি সাপ চিনুন বা না চিনুন, সাপ কামড় দিলে আপনি হাসপাতালে গেলে বেঁচে যাবেন। এবং গোল্ডেন টাইম হচ্ছে 100 মিনিট। 100 মিনিটের মধ্যে যদি এভিএস অ্যান্টিভেনাম সেরাম যদি তার চিকিৎসা শুরু হয়ে যায় এভিএস দিয়ে, তাহলে সেই পেশেন্ট বেঁচে যাবে। এবার যদি কোনো সাপ হয়তো অনেক বেশি পরিমাণে যদি বিষ ঢেলে থাকে, ইনজেক্ট করে থাকে, তাহলে সময়টা একটু কম পাওয়া যায়। তো ধরে নিতে হবে মোটামুটি 100 মিনিট মানে 1 ঘন্টার মধ্যে যদি আমরা হাসপাতালে যাই, তাহলে কিন্তু আমরা বেঁচে যাব। এবং অনেক সময় গ্রামেগঞ্জে গ্রামীণ হাসপাতালগুলিতে এবিএস থাকার কথা যদি না থাকে, তাহলে তারা রেফার করে দেয়। সেই ক্ষেত্রে যদি হাসপাতালে পৌঁছাতে দেরি হয়, মানুষের মৃত্যু ঘটে। যদিও গ্রামীণ হাসপাতাল এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে সেখানে যে রেফার করার নিয়ম যেটা আছে, যে মিনিমাম 10 ভায়াল অ্যান্টিভেনম দিয়ে তাহলেই রেফার করতে হবে। এটা সবাইকে দেখে নিতে হবে যে গ্রামীণ হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুরা মূলত মিনিমাম 10 ভায়াল অ্যান্টিভেনম দিচ্ছে কিনা, সেটা ছাড়া যেন তারা জেলা হাসপাতাল বা অন্য হাসপাতালে না যায়। এগুলো আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে গ্রামীণ হাসপাতালে রোগী গেছে, প্রচুর লোকজন ভিড় হয়ে গেছে, ডাক্তারবাবু ভয়ে রেফার করে দিয়েছেন তাকে 10 ভায়াল অ্যান্টিভেনম না দিয়েই, এবং জেলা হাসপাতাল পৌঁছাতে তার মৃত্যু হয়ে গেছে। তো এরকম যাতে না হয় আমরাও এই ব্যাপারগুলো অবশ্যই সচেতন ডেপুটি সিএমএস স্যারকে বলেছি যে গ্রামীণ হাসপাতালগুলোতেও যেন এভিএস, সাপের বিষ থেকে বা সাপের কামড় থেকে বাঁচার একমাত্র ওষুধ হলো এভিএস। সে এভিএস যাতে সেখানে সহজেই পাওয়া যায়, উপলব্ধ থাকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে, সেটা আমাদের দেখা কর্তব্য। প্রায় শেষের দিকে একটা বড় সমস্যা আমাদের সমাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনারা তো প্রায় সময়ই দেখে এসছেন বা শুনে এসছেন যে ওঝার কাছে নিয়ে যাওয়ার একটা রীতি। এটা কতটা বিপজ্জনক বা এটা কতটা বিজ্ঞানসম্মত? আমরা যেখানেই রেস্কিউ করতে যাই, আমরা একটাই কথা বলি যে সাপের কামড়ে ওঝা নয়, হাসপাতালে চলুন, বারবার বলি। কিন্তু এখনো অনেক গ্রামেগঞ্জের মানুষ ওঝার উপর নির্ভরশীল। এটা একটাই কারণে, হয়তো দাঁড়া সাপ বা নির্বিষ সাপ কামড় দিল এবং সে ওঝার কাছে গিয়ে বেঁচে গেল, ওঝার উপর বিশ্বাস চলে আসলো, ওঝার কাছে না গেলেও সে বাঁচত। এবার দেখা গেল গোখরো কামড় দিয়েছে, ওঝার কাছে গিয়ে বেঁচে গেল। গোখরো সাপ যে 70% ড্রাই বাইট করে, তার মানে তার যে বিষটা তার কাছে খুব মূল্যবান, সহজে বিষ ইনজেক্ট করে না। হয়তো কামড় দিয়েছে, রক্তও বেরিয়েছে, বিষ ঢালেনি, এবং ওঝার কাছে গিয়ে সে বেঁচে গেল। সেই ক্ষেত্রে কি হয় যে ওঝা হিরো হয়ে গেল এবং লোকেরও বিশ্বাস হয়ে গেল যে ওঝা আমাকে বাঁচিয়েছে। না, বিষ দিয়েছে কিনা সেটা কি করে বোঝা যাবে? বিষ দিয়েছে কিনা ড্রাই বাইট করে, বিষ দেখবা না দেখ ফুলে যাওয়া বা কিছু এই ধরনের ঘটনা ঘটে না, সেই ক্ষেত্রে ঘটে না। সেই ক্ষেত্রে যন্ত্রণা হয় কিন্তু সেই জায়গাটা ফুলে যায় না। কিন্তু গোখরো সাপ কামড় দিলে যদি বিষ ঢালে, সেই জায়গাটা আস্তে আস্তে পচন ধরবে, সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু ফুলে যাবে জায়গাটা। এবং সাপ কামড় দিলে প্রথমেই আমাদের হাতের যদি আংটি থাকে বা বালা থাকে, সেগুলো খুলে ফেলা উচিত। তা নাহলে ওই জায়গাটা ফুলে গিয়ে পরে ওই আংটি বা বালা যদি না খুলতে পারা যায়, তারপরে ওই অঙ্গে পচন ঘটতে পারে, এবং সেটা প্রথমেই খুলে নেওয়া উচিত। এবং রোগীকে একদম স্থির করে বসিয়ে রাখতে হবে, যাতে হাঁটাচলা না করে এবং টেনশন না করে। করলে রক্ত সঞ্চালন যত বেশি হবে, বিষ তত দ্রুত সারাবে। তো এই জন্য বলছি যে ওঝা গুনিন যদি বাঁচাতে পারতো সাপের কামড় থেকে মানুষের জীবন, তাহলে ডাক্তারের বদলে আমরা হাসপাতালে ওঝা গুনিনকেই পেতাম, তারা চাকরি করতো। তো ওঝা গুনিনরা কোনো মতেই যে সাপের বিষ বের করতে পারবে না। ওরা অনেক সময় কাটাছেড়ে করে, কালো রক্ত বের করে। এটা একটাই কারণে, সাপে কামড়ের পর লোকেরা খুব জোরে জোরে বাঁধন দেয়, এবং বাঁধন দেওয়ার ফলে সেখানে রক্ত চলাচল কম পরিমাণ হয়, অক্সিজেন পৌঁছায় না বলে রক্তটা কালো হয়ে যায়। এবং এরকম অনেক দেখা গেছে যে ওঝার কাছে গিয়ে অনেকে মারাও গেছে। আমাদের প্রয়াত জিয়ার বক্সি নাম শোনা যায়, উনার নাম করে, উনি তো অনেকদিন আগে মারা গেছেন, এবং সেই সময় আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না। সেই সময় কি হতো যে উনার কাছে গিয়ে উনি একটা ওষুধ খাওয়াতো, হার্বাল মেডিসিন, ঘাস টাস দিয়ে। তো অনেকে হয়তো নির্বিষ সাপ কামড় দিয়েছে এবং ওনার কাছে গিয়ে বেঁচে গেল। উনি অন্তত মানসিকভাবে সেই রোগীকে সুস্থ করতেন।
হয়তো নির্বিষ সাপ কামড় দিয়েছে, বেঁচে গেছে ওনার কাছে গিয়ে, এবং তিনি ঠান্ডা জল দিয়ে স্নানও করাতেন। সেই সময় যেহেতু মানুষের অন্য কোনো উপায় ছিল না, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, এভিএস অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে ওনার প্রতি ডিপেন্ডেন্ট ছিল। এবং এগুলোতে কি কোনো কাজ হয়? না না না, কোনো কাজ হয় না। এবং বেজি কোন ওষুধ খেয়ে নিজেকে বাঁচালো এবং কোন হার্বাল মেডিসিন দিয়ে মানুষ বেঁচে গেল, এগুলো এখনো প্রমাণিত হয়নি। তার মানে কি এই ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে মানসিক শান্তি বা মানসিক জোরটা খুব প্রয়োজন? একদমই তাই। অনেকে আতঙ্কে মারা যায়, আতঙ্কে হার্ট অ্যাটাক হয়ে যায়, সেই হার্ট অ্যাটাকটা হয়তো রক্ষা পায় যে সেগুলো হার্বাল মেডিসিন খেলে এবং ওঝার কাছে গেলে। এই কারণে অনেকে তাদের কাছে যেতেন, এবং উনি তো মারা গেছেন, তার নাম করে এখনো যারা লেপ কাঁথা সেলাই করে তারা মানুষকে সাপের বিষের চিকিৎসা করছে, সাপের কামড়ে রোগের চিকিৎসা করছে। তাদেরকে আমরাও না করেছি যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না। তারা সাপও চেনে না, কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই সেটাও তারা চেনে না। আমরাও অনেক সময় পেশেন্ট হয়ে তাদের কাছে গিয়েছি, হ্যাঁ, বলছে বিষ উঠে গেছে, এবং আমার ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু নির্বিষ সাপ কামড় দিয়েছিল, তাও আমরা গেছি, তাও ওরা ওষুধ দিয়েছিল। আচ্ছা, তো আমরা তাদেরকে ওয়ার্নিং দিয়েছি যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি যাতে না খেলে। এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, হাসপাতাল রয়েছে, হাসপাতালে গেলে মানুষ বেঁচে যাবে। গৌতম দা, একদম শেষের দিকে সেটা হচ্ছে বলা হয় যে সাপ কামড়েছে কিনা, বিষধর কিনা, এটা ঘরোয়া টোটকা, নিম পাতা বা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ঝাল পাওয়া যাচ্ছে কিনা, তিতো লাগছে কিনা, এই বিষয়গুলো কি কোনো বিজ্ঞানসম্মত কোনো যুক্তি রয়েছে? না না না, এগুলো একেবারে কুসংস্কার। অনেক সময় অনেকে চিমটি দিয়ে দেখে, লঙ্কা খাইয়ে দেখে ঝাল লাগছে কিনা। তো সেই সময় যাকে সাপে কামড় দিয়েছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করলে অনেকটা সময় নষ্ট হয়, হাসপাতালে পৌঁছাতে দেরি হয়। তার জন্য কোনো কিছু না না আছে? একদমই যৌক্তিকতা নেই। আচ্ছা, জোরসে জোর যেই এলাকায় কামড় দিয়েছে এখানে চিমটি দিলে সেই জায়গাটা হয়তো একটা সেন্স নাও থাকতে পারে হালকা, কিন্তু অন্য কোনো কিছু হয় না। এবং যাকে সাপ কামড় দিয়েছে সে এতটাই আতঙ্কে থাকে, লঙ্কা খেলেও হয়তো সেই সময় তার ঝাল লাগতে পারে, নাও লাগতে পারে। এগুলো সব ভয় এবং কুসংস্কার, এগুলো দূর করা উচিত। যত দ্রুত সম্ভব মানুষকে হাসপাতালে পৌঁছানো উচিত। একদম শেষ প্রশ্ন, ধরুন আমার ঘরে বা বাড়িতে বিষধর কিনা বা বিষহীন কিনা আমি জানি না, হাতের সামনে কাউকে হয়তো পেলাম না, হয়তো গৌতমদার নম্বর পেলাম না, বা আমার হয়তো জানা নেই, আমি সেটাকে কোনোভাবে ধরার চেষ্টা করলাম, সেটা কি কখনো উচিত? কারণ কি আমাকে সেটাকে কোনো কৌটো বা কোনো কিছু বা বস্তার মধ্যে বন্দি করাটাও যেমন একটা জরুরি, অন্যদিকে সেটাকে ছেড়ে দিলে পরেও একটা আতঙ্কের বিষয়। এই অবস্থায় কি করণীয় আমাদের? যদি কোনো কাউকে না পাওয়া যায়, যে সাপ উদ্ধারকারী দল কাউকে খবর দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, দরজা জানলা খুলে রাখুন, এবং সাপটাকে যদি আপনি দেখতে পান তাহলে বড় একটা লাঠি দিয়ে তাকে আস্তে আস্তে খোঁচা দিন, ও ফাঁকা পেলেই বেরিয়ে যাবে। এবং ধরার চেষ্টা করা উচিত নয়, কারণ ধরতে গিয়ে সে কামড় দিতে পারে, ভুল হতে পারে। দরজা জানলা খুলে দিতে হবে, এবং তাহলেই সে আস্তে আস্তে বেরিয়ে যাবে। দূর থেকে একটা লাঠি দিয়ে তাকে খোঁচা দেওয়া যেতে পারে, বা হালকা জলের ছিটা, তাহলে সে বেরিয়ে যাবে। ধরার চেষ্টা করা উচিত নয়। আর বিভিন্ন ধরনের যে কেমিক্যালগুলো পাওয়া যায়, বিভিন্ন অ্যাসিড বা এই সমস্ত, এগুলো দিলে ভালো হতে পারে, খারাপ হতে পারে। একটা হচ্ছে কার্বলিক অ্যাসিড অনেকে দেয়, সেক্ষেত্রে কি হয় যে কার্বলিক অ্যাসিডের যে উগ্র গন্ধ, সেটা বাড়িতে যদি বাচ্চা মানুষ বা বয়স্ক মানুষ থাকে, সেটা গেলে আমাদের একটা ব্রিদিং প্রবলেম হয়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। এবং কার্বলিক অ্যাসিডের উগ্র গন্ধের জন্য বা কার্বলিক অ্যাসিড সাপের গায়ে পড়লে যেহেতু ওই জায়গাটা পুড়ে যায়, সেই কারণে সাপ ওটাকে অ্যাভয়েড করে। তো কার্বলিক অ্যাসিড দিলে কি হয় যে সাপটা যে জায়গায় আছে সেখান থেকে নাও বেরোতে পারে, আবার আরও ভিতরে ঢুকে যেতে পারে ভয়ে। এবং কার্বলিক অ্যাসিডের গন্ধ চলে যাওয়ার পর তারপরে সে হয়তো তার উপর দিয়েই চলে গেল। তো কার্বলিক অ্যাসিড দিলেই যে কাজ হবে তা নয়, লোকেরা দেয়, এবং হাতে পড়লে হাতটাও পড়ে যেতে পারে। তো আমরা সেটাকে দিতে না করি, বরঞ্চ সাপ যাতে না আসে তার জন্য সপ্তাহে 2-3 দিন যে ব্লিচিং পাউডার ব্যবহার করা উচিত। হ্যাঁ, কালো ফিনাইল দিতে পারেন, ব্লিচিং পাউডার দিতে পারেন, এবং চৌকির নিচটা বা খাটের নিচে যাতে জঞ্জাল না থাকে সেগুলো পরিষ্কার রাখতে হবে, বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন, সাপ মূলত আসে খাদ্যের অন্বেষণে, খাবারের খোঁজে, ব্যাঙ বা ইঁদুরের খোঁজে। বাড়িতে যদি আপনার ব্যাঙ ইঁদুর না থাকে, সাপও আসবে না।
দীর্ঘদিন ধরে একটা জায়গায় বস্তা পড়ে আছে বা ইট জমে আছে, সেখানে ব্যাঙ আশ্রয় নিল, তার পিছনে পিছনে সাপও আসলো। আপনার ঘরে ইঁদুর আছে, সেগুলোর খোঁজে সাপ আসলো। খাটের নিচে জঞ্জাল আছে, সেগুলো নিচে ইঁদুর আশ্রয় নিয়েছে, সাপ আসলো। তো এই জিনিসগুলো করা উচিত না। এবং মাটির ঘর থাকলে ইঁদুরের গর্তগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ সাপ ইঁদুরের গর্তেই আশ্রয় নেয়। যাই হোক, আমরা আজকে অনেক কিছু জানলাম। এই সাপ কিভাবে আমরা চিনব, কোন সাপ বিষহীন, কোন সাপ বিষযুক্ত, এবং আমাদের কি কি করণীয়, বিশেষ করে সাপ কামড়ালে পরে আমাদের তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছানোর কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে সর্প বিশেষজ্ঞদের পক্ষ থেকে। সবটা মিলিয়ে এই যে আজকে গৌতম বাবুর কাছ থেকে আমরা জানলাম, তাতে আমরা সবাই আরও বেশি সতর্ক হব, এই শুভকামনা কিন্তু রাখছি, এই আশা রাখছি। আপনারা প্রত্যেকে দেখতে থাকুন ভারত টিভি, আস্থার আওয়াজ। সকলে ভালো থাকুন। ভারত টিভি, আস্থার আওয়াজ।